চাল আমদানিতে শুল্ক কমালেও আগ্রহ কম ব্যবসায়ীদের, ঋণপত্রের বিপরীতে আমদানি মাত্র 10%। শ্রমবাজার খুলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সংসদে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং রপ্তানিতে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ভারতের, 8 বছরে এ খাতে প্রবৃদ্ধি 8.6%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয় মুন্তাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের শ্রমবাজার খুলে দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রোববার জাতীয় সংসদের 11তম অধিবেশনে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ইউক্রেন, বলিভিয়া, রোমানিয়া সহ নতুন শ্রমবাজারগুলোতেও শ্রমিক পাঠানো হচ্ছে। করোনাকালীন দেশে ফেরত আসা প্রবাসীরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পেয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, আগে বিদেশে কোনো বৈধ প্রবাসী মারা গেলে তার পরিবারকে 3,35,000 টাকা সহায়তা দেওয়া হতো, কিন্তু করোনা শুরুর পর বৈধ অবৈধ সব প্রবাসীকে এই সহায়তা দেওয়া হচ্ছে। রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, উজবেকিস্তান বলেন, সেশেলস বলেন, আরও অনেক দেশে আমরা কিন্তু ইনক্লুডিং চায়নাতে আমরা কিন্তু যাওয়া আরম্ভ করেছি। বড় কথা হলো যে পুরনো মার্কেটের ব্যাপারে কি আমরা করছি। এখানে আমরা সবাই জানলে ভালো হয় যে মিডল ইস্টের মার্কেট, ইউএই মার্কেট কিন্তু ধীরগতিতে খোলা হচ্ছে। রপ্তানিতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। রপ্তানি কারক হিসেবে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ভারতের। সম্প্রতি দেশটির এক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে ভারত। বাংলাদেশ সরকারের নানা পদক্ষেপের ফলে গত কয়েক বছরে গতি বেড়েছে দেশের রপ্তানি খাতে। এরই মধ্যে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর নজর কেড়েছে বাংলাদেশ। এছাড়া করোনা মহামারীর মধ্যে সারা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটে, তখনও বেশ কিছু সূচকে ভালো করেছে দেশ। সম্প্রতি ভারত সরকার দি ইকোনমিক সার্ভে নামক এক প্রতিবেদনে তুলে ধরে রপ্তানিতে বাংলাদেশের এই অগ্রগতি। এতে বলা হয়, 2011 থেকে 19 পর্যন্ত 8 বছরে দেশের বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি ছিল 8.6%, যেখানে একই সময় ভারতের রপ্তানি প্রবৃদ্ধি ছিল 1%-এরও কম, আর বিশ্বজুড়ে তা 0.4%। বাংলাদেশ এলডিসি হিসাবে বিশ্বের কিছু বড় বড় বাজারে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পেয়েছে এবং সেই সাথে রপ্তানিকারকদের বিশেষ নীতি সহায়তা প্রদান করা হয়েছে, যেমন ডিউটি ফ্রি আমদানি, উপাদান আমদানির ব্যবস্থা, ব্যাক টু ব্যাক এলসির সুবিধা এবং অনেক ক্ষেত্রে ক্যাশ ভর্তুকি দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2011 সালে মোট বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অংশ ছিল মাত্র 0.1%। 2019-এ তা বেড়ে দাঁড়িয়েছে 0.3%। টেক্সটাইল, তৈরি পোশাক ও চামড়া শিল্পের মতো শ্রমঘন 5টি খাত থেকেই বাংলাদেশের রপ্তানি হয় সবচেয়ে বেশি। 2015 সাল থেকে এসব খাতের রপ্তানি ছিল মোট রপ্তানির 90%-এর বেশি। অন্যদিকে ভারতের মোট রপ্তানিতে শীর্ষ 5 পণ্যের অবদান প্রায় 40%। ভারতের সংসদে বাজেট অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সে সময় নানা তথ্য উপাত্ত তুলে ধরে রপ্তানি খাতে বাংলাদেশের কৌশল অনুসরণের পরামর্শ দেওয়া হয়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে শুল্ক কমালেও আগ্রহ কম ব্যবসায়ীদের। 1 মাসে ঋণপত্র খোলার বিপরীতে আমদানি হয়েছে মাত্র 10%। তবে খাদ্য সচিবের দাবি, এর প্রভাব পড়বে না খোলা বাজারে। প্রায় 1 মাস আগে ঘাটতি মেটানো ও দাম কমাতে চালের আমদানি শুল্ক কমায় সরকার। আবেদনের সময় বাড়িয়ে 300-র বেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয় আমদানির অনুমতি। তারপরও এর সুফল মিলছে না। বাজারে এখনো চড়া চালের দাম।
আমদানিকারকদের দাবি, সরকারি বেসরকারি দুই পর্যায়েই ভারতের চালের ওপর নির্ভরতায় সে দেশেও বেড়েছে দাম। 2 মাস আগে টন প্রতি $380 থেকে $390 কেনা গেলেও এখন তা বেড়েছে $10 বেশি। পাশাপাশি আছে ঋণপত্র খোলার 20 দিনের মধ্যে চাল বাজারজাতের নির্দেশনা। এতে বেশি চাল আমদানিতে লোকসানের শঙ্কা তাদের। ভারত থেকে স্বাভাবিকের তুলনায় চালটা কম আসছে, তার প্রধান কারণ হলো ভারতে অত্যাধিক যানজট। আর বাংলাদেশ সরকারের এলসির বিষয়ে 31শে জানুয়ারির মধ্যে খোলার সুযোগ দিয়েছে, যেটা আমাদের জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। ইন্ডিয়াতে ফুড কর্পোরেশন নাকি আর জেলা পর্যায়ে থেকে যে সমস্ত চাল বাংলাদেশে ঢুকবে তার একটা এনওসি নিতে হবে। এই এনওসি নিতে গিয়ে এখানে ওদের একটু টাইম লাগতেছে। বিষয়টি স্বীকার করেই খাদ্য সচিব জানালেন, সরকারি আমদানি বাড়ায় গুদামে মজুদ বেড়েছে। এছাড়া বেসরকারি আমদানি চাল ঠিকঠাক বাজারজাত হচ্ছে কিনা তা তদারকিতে 8 জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বাজারে চালের সংকট নেই বলেও দাবি তার। 10% মতোই আসতেছে, রেগুলারই আসতেছে। মূল কারণ হচ্ছে, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে ওখানে একটু দাম বাড়ছে। ব্যবসায়ীরা তাদের সুবিধা বুঝেই আনবে, ওখানে একটু দাম বাড়ছে, সেটা হয়তো সেই অনুসারে যদি একবারে আমরা যদি 0 করে দিতাম তাহলে যেভাবে আসতো সেভাবে তো আসবে না। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যে দেশের সরকারি গুদামে চালের মজুদ 7,04,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে স্বর্ণ ও মাদক চোরাচালানে নিরাপদ রুট। ঢাকা কাস্টমস হাউসের প্রতিবেদন বলছে, এই বিমানবন্দরের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অরক্ষিত। আধুনিক যন্ত্র না থাকায় অনেক ক্ষেত্রেই চোরাচালান প্রতিরোধ করা যাচ্ছে না। আর গোয়েন্দারা বলছেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবও রয়েছে। শাহজালাল বিমানবন্দরের 2য় তলার স্টাফ গেট। এয়ারলাইন্সের কর্মীরা এই গেট দিয়ে বিমানবন্দরে যাওয়া আসা করেন। ঢাকা কাস্টম হাউসের প্রতিবেদন বলছে, এখানে লাগেজ বা মানুষের শরীর পরীক্ষার স্ক্যানিং মেশিন নেই, আর এই সুযোগ নেন এয়ারলাইন্স কর্মীরা। ধরা পড়ার নজিরও রয়েছে। বহির্গমন হলেও নেই কোনো ব্যাগেজ স্ক্যানার, ফলে সব যাত্রীকে সঠিকভাবে তল্লাশি করা হয় না। স্থায়ী স্ক্যানার না থাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের ম্যানেজ করারও সুযোগ থেকেই যায়। আগমনী হলেও নেই পর্যাপ্ত আধুনিক মেশিন। প্রতিদিন অসংখ্য গাড়ি হ্যাঙ্গার গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে ও বের হয়। এখানে একটি পুরনো স্ক্যানিং মেশিন আছে, কিন্তু তা প্রায়ই নষ্ট থাকে। কাস্টম গোয়েন্দার প্রতিবেদন বলছে, এই গেট দিয়ে চলাচল করা কোনো গাড়িরই তল্লাশি সম্ভব হয় না। কুরিয়ারে প্রতিদিন 3000 বিল অফ এন্ট্রি শুল্কায়ন হয়, কিন্তু এগুলোর বেশিরভাগই স্ক্যান হয় না। এয়ার ফ্রেইটে প্যালেট স্ক্যানার আছে মাত্র একটি, যা দিয়ে সব চালান পরীক্ষা অসম্ভব। পদ্মা গেটে কোনো গাড়ি স্ক্যানার নেই, ফলে জানা যাচ্ছে না তেল পরিবহনে নিয়োজিত গাড়ির মাধ্যমে চোরাচালান হয় কিনা। ঢাকা কাস্টম হাউসের হিসাবে 215 কোটি টাকা ব্যয়ে নিশ্চিত করা সম্ভব এই 7 পয়েন্টের নিরাপত্তা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগের কথা। আধুনিক বডি স্ক্যানার এবং কিছু লাগেজ স্ক্যানার আসার কথা ছিল, সিসিটিভি ক্যামেরা টোটাল এরিয়াতে কাভারেজ করার কথা ছিল। তো এইগুলো যন্ত্রপাতিগুলো কিছু আসছে, কিছু ইনস্টলেশনের অপেক্ষায় আছে। এই কোভিডের কারণে কিন্তু এগুলো একটু বিলম্বিত হয়েছে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে কাস্টমস গোয়েন্দা সহ কয়েকটি সংস্থা। গোয়েন্দাদের অভিযোগ, বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সরকারের অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, যারা শুধু এই স্মাগলিং না, যারা আরও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা কার্যক্রম করে, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে। আমি তাদের সাথে সহযোগিতা করে তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন সংস্থার হাতে ধরা পড়া স্বর্ণের চালানের বেশিরভাগই এই বিমানবন্দরে। সম্প্রতি ধরা পড়ে মাদকের 2টি বড় চালানও। স্বাধীনতার 50 বছরে অনেক এগিয়েছে দেশ। অবকাঠামো উন্নয়নে প্রতি বছর লাখ কোটি টাকা খরচ করছে সরকার, কিন্তু শাহজালাল বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েই গেছে। নিশ্চয় অর্থের অভাব এজন্য দায়ী নয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুরে দারিদ্র্য সীমার নিচে বাস করছে 32% বেশি মানুষ। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। আগামীতে দুস্থদের সহায়তায় ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। দেশের উপকূলীয় অঞ্চলে বাস করে প্রায় 3.5 কোটি মানুষ। ভৌগোলিক অবস্থানগত কারণেই পিছিয়ে উপকূলীয় জেলা।
সিপিডির গবেষণায় বলা হয়েছে জাতীয় দারিদ্র্য সীমার নিচে রয়েছে পিরোজপুর। জেলায় দারিদ্র্য সীমার হার ৩২.২%। করোনায় জেলার অনেক জায়গাতেই পৌঁছায়নি সরকারি সহায়তা। চাহিদার তুলনায় ঘাটতি ও বন্টনে স্বচ্ছতার অভাবের কারণেই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই, বলছে সিপিডি। পিরোজপুর শহর জেলা আছে, তার ভিতরে কিন্তু একটা বরাদ্দ বিতরণের পর্যাপ্ততার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইন্দুরকানী উপজেলা বা কাউখালী উপজেলায় যেই বরাদ্দটি আছে সেই বরাদ্দটা দারিদ্র্য হারের তুলনায় কিন্তু রিলেটিভলি কম। আমাদের কম সময় দেওয়া হয়েছিল প্রশাসনকে এই তালিকা তৈরি করার জন্য। সেই কম সময়ের ভিতরে প্রশাসনকে করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, এবং অপরদিকে দেখা যাবে যে এর ভিতরে স্থানীয় ও প্রভাবশালী ব্যক্তিরা অনেক সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সরকারি সহায়তা পৌঁছাতে তৈরি করা হচ্ছে ডাটাবেস, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমাদের কিছু সমস্যা আছে, যেটা প্রযুক্তিগত সমস্যার কথা উঠেছে। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করেছি যে প্রত্যেক মানুষকে একটা ডেটাবেজের ভিতরে আনা যায় কিনা, এবং তাদেরকে শুধুমাত্র ফেসবুকে না, ফোনে না, সরাসরি তাদের একটা গ্রুপের ভিতর নিয়ে আসা যায় কিভাবে। এভাবে আমরা কাজের ভিতর তাকে এগিয়ে নিয়ে আসতেছি। সংস্থাটি বলছে করোনার মহামারীতে দারিদ্র্যের হার 24.3% থেকে বেড়ে হবে 35%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ঢাকা ফ্লাইট। আগামী 18 ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন এই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ও বৃহস্পতিবার বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট চলবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়াও ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইট থেকে জানা যাবে। সম্প্রতি লন্ডন, কুয়ালালামপুর, সৌদি আরব ও দুবাই সহ বেশ কিছু রুটে অল্প সংখ্যক ফ্লাইট চালু করেছে সংস্থাটি। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন হয়েছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 117.98 লাখ টাকা এবং দর হারিয়েছে 59 ভাগ প্রতিষ্ঠান। রোববার লেনদেন শেষে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স 74.49 পয়েন্ট কমে অবস্থান করছে 5649 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 823.10 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 356 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 56টি, কমেছে 210টি এবং অপরিবর্তিত আছে 90টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 200 পয়েন্ট, লেনদেন হয়েছে 82.67 লাখ টাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 35 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 105 টাকা 10 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 282 টাকা 15 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 21 টাকা 11 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চাল আমদানিতে শুল্ক কমালেও আগ্রহ কম ব্যবসায়ীদের, ঋণপত্রের বিপরীতে আমদানি মাত্র 10%। শ্রমবাজার খুলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। রপ্তানিতে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ভারতের, 8 বছরে এ খাতে প্রবৃদ্ধি 8.6%। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।